আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা পরিবেশ অধ্যায়টা আর কি আপনার গ্লোবাল এনভায়রনমেন্ট, যেটা আপনার লিখিত আন্তর্জাতিক বিষয়াবলীর, এটা আপনার সম্ভবত সপ্তম অধ্যায় আর কি। ওকে, তো দেখি আর কি। তো এখানে আর কি পাবলিক গুডসের একটা আর কি এখানে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে পাবলিক গুডস সেটাই যেটা আপনার নন এক্সক্লুডেবল আর আপনার নন রাইভাল রস। যেমন দেখেন যে সিনেমা হলে আপনি যদি দেখতে চান আপনার কিন্তু টিকিট কেটে যেতে হবে, আপনাকে টিকিট ছাড়া যেতে হবে। তার মানে এটা একটা রাইভাল রস আর আপনার এক্সক্লুডেবল, দুটো এখানে আছে। এটা একটা মানে প্রাইভেট ওনারশিপ এখানে আছে আর কি। মোবাইল ফোন আপনি যদি এমবি না ধরেন সেটা আপনি কিন্তু নেট চালাতে পারবেন না। এটাই আপনার এখানে আপনাকে এক্সক্লুড করে দিল, অর্থাৎ এটা এক্সক্লুডেবল প্রোডাক্ট। তারপর এখন দেখেন যে আপনার নদীর পানি বা আপনার সমুদ্রের পানি আপনি এখন যতই খাচ্ছেন, কেউ কারো এখানে কম পড়তেছে না, আপনার কেউ বাধাও দিচ্ছে না। তো এটা আপনার হবে পাবলিক গুড, যেটা আপনার নন এক্সক্লুডেবল এবং নন রাইভালরাস। তো এখানে একটা ফ্রি রেটের প্রবলেম দেখা যায়, অর্থাৎ আপনার কেউ ধরেন এখানে কর দিচ্ছে না, তারপরও সে এরকম আমাদের সেনাবাহিনী সেবা সেবা পাচ্ছে, এটা ফ্রি রেটের প্রবলেম আর কি। তো রাস্তার লাইট, জাতীয় প্রতিরক্ষা, বায়ুমান, সরকারি বিভাগ, এগুলো সব আপনার পাবলিক গুডের আর কি উদাহরণ। এখন পাবলিক গুডে আপনার গ্লোবাল পুল রিসোর্সেস। এখন আপনার এই আপনার গ্লোবাল কমন্স যেটা আছে আর কি। এই গ্লোবাল কমন্স বলতে বোঝাচ্ছে আপনার বৈশ্বিক সম্পদ, অর্থাৎ এই আপনার পাবলিক গুডগুলো যখন একটা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন আমরা সেটাকে বলতে পারি আপনার গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পদ। যেমন মহাসাগর, বায়ুমণ্ডল, মহাকাশ, এগুলো আপনার গ্লোবাল কমন্স। আর ট্রাজেডি অফ দ্য কমন্স আপনার ধরেন একজন আর কি আপনার বায়ু দূষণ করছে বা শব্দ দূষণ করছে, এর ফলে আপনার অন্য একটা রাষ্ট্র তাদের সমস্যা হচ্ছে, এটাই আপনার ট্রাজেডি অফ দ্য কমন্স। যেমন এখন যে বড় রাষ্ট্রগুলো আছে, এগুলো যে তারা যে দূষণ করছে, এর ফলে আমরা কিন্তু আর কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই আপনার ট্রাজেডি অফ দ্য কমন্স। আর এক্সটার্নালিটি বলতে বোঝায় ধরেন একটা কাজ করতেছে, তার কোনো একটা প্রভাব অন্যখানে যা পড়তেছে, এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। যেমন পজিটিভের মধ্যে দেখেন যে যারা ফুল চাষ করতেছে, এই আপনার কেউ যখন ফুল চাষ করতেছে, সেখানে মৌমাছি আসতেছে, মৌমাছি আসে, সেখান থেকে মধু চাষ মানে মধু নিয়ে যাচ্ছে। আর যে মৌমাছি পালতেছে তার কিন্তু এখানে লাভ হচ্ছে, কারণ আপনার এই যে তার ফুল থেকে অন্য ধরনের ফুল থেকে তার আপনার মধু নিয়ে আসলো, ফলে আর কি তার লাভ হলো। আর যে এখানে ফুল চাষ করতেছে তারও লাভ হচ্ছে, কারণ এখানে আপনার ওই যে মৌমাছিগুলো আসে তার ফুলে পরাগায়ন করে দিচ্ছে, ফলে তার কিন্তু ফুল ভালো হচ্ছে। তো এই যে এটা আপনার পজিটিভ এক্সটার্নালিটি আর কি। আর নেগেটিভ এক্সটার্নালিটি বলতে আপনার বোঝাবে তখন আপনার ধরেন এই যে মনে করেন কেউ একটা রাস্তায় ময়লা ফেললো, এটা শুধুমাত্র তার সে নিজের ক্ষতি করছে এমন না, সে আশেপাশে সবারই ক্ষতি করছে, এটাই আপনার নেগেটিভ এক্সটার্নালিটি। তো আপনার 12টা এরকম দ্রব্য আছে যেগুলো বেশি পরিবেশ দূষণ করে, এগুলোকে বলা হয় ডার্টি ডজন। এগুলো কি বলা হয়? ডার্টি ডজন। আচ্ছা, এখন এর জন্য কি করতে হবে আপনার পরিবেশ দূষণ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা কি করতে হবে? সবার আগে আপনি করতে পারেন রেগুলেটরি পলিসিস, অর্থাৎ একদম আপনার কলকারখানা বেশি আর কি দূষণ করে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর করতে পারেন আপনার কি পরিমাণ রাসায়নিক দ্রব্য ইউজ করতে পারবে, কি পরিমাণ দূষণ করতে পারবে, একটা নির্দিষ্ট করে দেওয়া। আর জলবায়ু পরিবর্তন করলে এরকম আপনার বা সরকার যে বাস্তবায়ন পলিসিগুলো মানে আর কি নিচ্ছে আর কি, সেগুলো বাস্তবায়ন করতেছে কিনা এগুলো আর কি তদারকি করা, এবং ভঙ্গ করলে শাস্তি দেওয়া আর কি। 2 নম্বর আপনার মার্কেট বেসড পলিসি, অর্থাৎ যেগুলো ধরেন আপনার বেশি কার্বন নিঃসরণ করবে, এগুলোর উপর অতিরিক্ত কর বসানো, তার ফলে তাদের একটা ওই যে উৎপাদন করার ইয়েটা কমে যাবে, তারা তখন আর কি যেগুলো আর কি আপনার মানে সাস্টেনেবল সেগুলোর দিকে ঝুঁকে পড়বে। তো এগুলো আপনার একটা রিবাউন্ড ইফেক্ট আছে। রিবাউন্ড ইফেক্টটা মানে কি, আপনি একটা পলিসি গ্রহণ করলেন কোনো একটা সমস্যা সমাধানের জন্য, কিন্তু এর ফলে আরও সমস্যা আর কি তৈরি হলো। যেমন ধরেন আপনি যখন কোনো একটা কোম্পানির উপরে আপনি এই যে আপনি ট্যাক্স বসালেন যে তোমার কোম্পানি এরকম দূষণ করছে, তাহলে আমাকে ট্যাক্স দাও। তো এখন এই ট্যাক্সটা যখন আপনি বসাইলেন, তখন সে কোম্পানিগুলো কী করবে, আপনার তার যে এই অধিক পরিমাণে আপনার কর দেওয়া লাগতেছে, এই করটা সে আদায় করবে আপনি শ্রমিকদের কম মজুরি দিয়ে। তো এটা কিন্তু আসলে শ্রমিকদের ওয়েলফেয়ার হলো না, এটা একটা রিবাউন্ড ইফেক্ট। আর ধরেন আপনার এই যে কর আরোপ করলেন, এর ফলে সে কী করলো, আপনার কোম্পানিটা তার প্রোডাক্টের দাম বাড়ায় দিল, তো এটা একটা রিবাউন্ড ইফেক্ট হতে পারে। আর আপনার যে মানে যে মানে কলকারখানাগুলো যে আচরণ আছে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য পলিসিগুলো গ্রহণ করলে সরকারের বাস্তবায়নে অনেক আর কি খরচ হয়, এটা একটা রিবাউন্ড ইফেক্ট। আর আপনার যদি এরকম
কঠোর পলিসি নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই কোম্পানিগুলো আপনার হচ্ছে খুব বেশি ভালো পণ্য উৎপাদন করতে পারে না, ফলে কিন্তু মার্কেট কিন্তু সংকট দেখা দেয় আর কি। এগুলো হচ্ছে রিবাউন্ড ইফেক্ট। আচ্ছা, তাহলে এখন এটা আর কি কম্পেয়ার করার জন্য আমাদের কি কি 5টা পলিসি নেওয়া দরকার সেটা এখানে বলছে। সেটা হচ্ছে প্রাইস চয়েস পলিসি, অর্থাৎ হচ্ছে এরকম যে সকল মনে করেন হচ্ছে দ্রব্য উৎপাদনে হচ্ছে পরিবেশন কম হয় সেগুলোর দিকে আর কি ঝোঁকা দরকার, অর্থাৎ একবারে বন্ধ না করে যে সকল আর কি উৎপাদনে কম খরচ হচ্ছে আর কি, আপনার হচ্ছে মানে কম ফিউল প্রয়োজন হচ্ছে, সেগুলো আর কি আপনাকে টার্গেট করতে হবে। তারপর হচ্ছে পারমিট মার্কেট পলিসিতে হচ্ছে আপনার পূর্বের তুলনায় যাতে এরকম আপনার হচ্ছে দূষণ কম হয় এরকম একটা পারমিট আপনাকে দিতে হবে আর কি। তারপর হচ্ছে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি, এখানে হচ্ছে আপনার যে সরকার হচ্ছে আপনার যেগুলো পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে এগুলোকে ইন্ট্রোডিউস করে দিতে হবে। আর সাবসিডিজ যেগুলো হচ্ছে আপনার ভালো ভালো আর কি পরিবেশ বান্ধব আর কি প্রযুক্তিতে উৎপাদন করে এদেরকে আপনাকে হচ্ছে আপনার ভর্তুকি দিতে হবে। আর গ্রিন ইকোনমি অর্থাৎ হচ্ছে আপনার গ্রিন ইকোনমি অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা, তারপরে জল ব্যবস্থাপনা, সব জায়গায় হচ্ছে গ্রিন ইকোনমি ইন্ট্রোডিউস করে দিতে হবে, এভাবে আর কি করা যাবে আর কি। এখন হচ্ছে আপনার ওই যে আন্তর্জাতিকভাবে কীভাবে মোকাবেলা করা হয় সেটা একটু দেখি আমরা। যেমন হচ্ছে আপনার প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, এটা 2015 সালে হয়েছিল আর কি। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, এটা হচ্ছে আপনার ওই যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের এরকম হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াস, তার বেশি আর কি যাওয়া যাবে না আর কি, না যাওয়াই ভালো আর কি। আর হাইস্ট 2 পর্যন্ত যাওয়া যাবে, তার বেশি যাওয়া যাবে না, এটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্টে বলছে 2015 সালে। আর ইলেকট্রিক কার ইউজ করতে হবে, আর ফরেস্টেশন বাড়াতে হবে, যেমন হচ্ছে আপনার COP26 কিন্তু বলা হয়েছিল আর কি। তারপর হচ্ছে আপনার যে বিশ্বের বনভূমির কিন্তু 85% হচ্ছে আপনার ব্রাজিল, কানাডা, রাশিয়া আর ইন্দোনেশিয়াতে 4টে দেশে আছে, তো এগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। আর নেট জিরো ইমিশন করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার যে সবাই কিন্তু হচ্ছে আপনার যে আপনার যেটা আপনি উৎপাদন করছেন আপনার গ্রিনহাউস তার সেই তুলনায় আপনাকে কিন্তু নির্গমনের ব্যবস্থা করতে হবে। আর সোলার এনার্জি, এটা হচ্ছে আপনার সব কিছুতে আপনার হচ্ছে ভলভো বলেন বা হচ্ছে ভক্সওয়াগন, তারপর হচ্ছে টয়োটো, সব জায়গায় সবগুলো চেষ্টা করছে যাতে এরকম আর কি সোলার এনার্জি ইউজ করে আর কি গাড়ি বানানো যায়। আর ক্লাইমেট ফাইন্যান্সিং, এটা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে $100 মিলিয়ন আর কি প্রতি বছর এরকম ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছে। আর গ্লোবাল মিনিমাম ট্যাক্স অন বিগ বিজনেস, অর্থাৎ যারা এরকম আপনার গুগল, ফেসবুক, অ্যামাজন এগুলো আছে এদের উপর একটা মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে পরিবেশ সংরক্ষণের জন্য, 15% করা হয়েছে এটা আর কি G20 সামিটে। তো এটা হচ্ছে আপনার গ্লোবাল মিনিমাম ট্যাক্স অন বিগ বিজনেস আর কি প্রশিক্ষভাবে নেওয়া হয়েছে আর কি। এখন হচ্ছে আপনার আপনার হচ্ছে কি এই যে তো জলবায়ু পরিবর্তনের ফলে শুধুমাত্র যে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন না, এটা আর কি থ্রেট মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ হচ্ছে। এটা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা আর কি প্রভাব ফেলছে, যেমন হচ্ছে আপনার এই যে আন্তর্জাতিক নিরাপত্তায় প্রভাব ফেলছে কীভাবে আমরা দেখি, যেমন সম্পদ নিয়ে সংঘাত এরকম হচ্ছে আপনার এই যে সিরিয়ার ইরাকে হচ্ছে ইউফ্রেটিস নদীর পানি নিয়ে আর কি সমস্যা হচ্ছে, উত্তেজনা হচ্ছে, তাদের আর কি এখন রিসোর্স নিয়ে সমস্যা হচ্ছে, এরকম জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। নদী শুকিয়ে যাচ্ছে, ফলে দুজনেরই আর কি এখন পানি দরকার। তারপর হচ্ছে খাদ্য পানির নিরাপত্তা, এখন হচ্ছে আপনার ওই যে সাহেল অঞ্চলে হচ্ছে আপনার হয়েছিল আর কি, যে সিরিয়ায় হচ্ছে আপনার খাদ্য পানির সংকট নিয়ে কিন্তু একটা গৃহযুদ্ধ হয়েছিল। তারপর হচ্ছে জলবায়ু অভিবাসন, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু অনেকগুলো শরণার্থীর সৃষ্টি হচ্ছে মালদ্বীপ, তারপর হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর এগুলোতে। তারপরে সন্ত্রাসবাদের ঝুঁকি কিন্তু বাড়তেছে, আপনার হচ্ছে সাহেল অঞ্চলে হচ্ছে আপনার এরকম ইসলামপন্থী গোষ্ঠীগুলো আর কি সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। তারপর হচ্ছে আপনার সামরিক আর হচ্ছে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, আর্কটিক অঞ্চলে হচ্ছে বরফ পড়ছে, ফলে সবাই এখন ওটা নিয়ে আর কি মাতামাতি করতেছে। তো মানবিক নিরাপত্তা, সবার এখন প্রাণহানি, তারপর দুর্যোগে বাস্তুসংস্থান হারা হচ্ছে, এটাও একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, গ্রিন ক্লাইমেট ফান্ড, এটা হচ্ছে 2009 সালে আর কি এটা আর কি আলোচনা আসছিল আপনার হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেনে। আর 2010 সালে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আর কি হয় আর কি গৃহীত হয় আর কি, ঠিক আছে, মেক্সিকোর কানকুনে। আর 2000 ইনচনে আর এটার আর কি সদর দপ্তর। আর 2000 হচ্ছে আপনার সম্ভবত কত 21 সালে সম্ভবত COP27 তখন হচ্ছে মিশরে 27 কোথায় হয়েছে, মিশরে মনে হচ্ছে, মিশরে না কোথায় আর কি, তো ওইখানে আর কি এটা আর কি চূড়ান্তভাবে গৃহীত হয় আর কি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 9, 10 আর হচ্ছে আপনার হচ্ছে 21 সালে। আচ্ছা, তারপর এখন থেকে এটা মূল উদ্দেশ্য কী ছিল আপনার হচ্ছে এই কপের, আপনার হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডের। এটা হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা, জলবায়ু প্রভাব মোকাবেলা সাহায্য করা, তারপর হচ্ছে এই যে 1.5 ডিগ্রির নিচে রাখা, আর হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ এগুলো হচ্ছে কমানো, আর হচ্ছে আপনার জলবায়ু আর প্রশমমূলক আর কি প্রকল্প তহবিল প্রদান করা আর কি। অর্থের উৎস এখানে কী কী আছে আপনার হচ্ছে যে CGF, আপনার হচ্ছে গ্রান্ট আর লোনটা আর কি দেবে আর কি, সরকারি ওই উৎস থেকে দিতে পারবে। আর প্রতি বছর হচ্ছে আপনার $100 মিলিয়ন দেওয়া হবে।
ওকে, তারপর হচ্ছে আপনার এখন তহবিল ব্যবহারের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা থাকবে হচ্ছে অ্যাডাপশন, একটা থাকবে মিটিগেশন, একটা থাকবে রেজিলিয়েন্স বিল্ডিং, একটা থাকবে হচ্ছে আপনার ক্যাপাসিটি বিল্ডিং। তো অ্যাডাপ্টেশন হচ্ছে আপনার ওই যে ধরেন যে অভিযোজন আর কি, যে বিভিন্ন বন্যা খরা এগুলা মোকাবেলায় যে হচ্ছে অবকাঠামো নির্মাণ করলেন, আপনার বাঁধ নির্মাণ করলেন, এগুলো হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন, অভিযোজন। আর মিটিগেশন হচ্ছে আপনার হচ্ছে ওই যে আপনার ফুয়েল যে আপনার যে আছে আর কি, এগুলোর হচ্ছে যেগুলা জীবাশ্ম জ্বালানি, এগুলো হচ্ছে আর কি ব্যবহার কমাতে হবে বা একবার নাই করতে হবে। তারপর হচ্ছে আপনার বন সংরক্ষণ করতে হবে, তারপর হচ্ছে কার্বন নির্গমন হ্রাস করতে হবে, এগুলো হচ্ছে আপনার মিটিগেশনের মধ্যে পড়বে। আর রেজিলিয়েন্স বিল্ডিং এর মধ্যে পড়বে আপনার হচ্ছে পানি ব্যবস্থাপনা, তারপর কৃষি টেকসই করা, জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়ন, এগুলো হচ্ছে রেজিলিয়েন্স। আর ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে পড়বে উন্নয়নশীল দেশের প্রতিষ্ঠান, গবেষণা, নীতি প্রণয়নের দক্ষতা, এগুলো হচ্ছে আপনার ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে পড়বে। আচ্ছা, জলবায়ু ন্যায্যতা তো ক্লাইমেট জাস্টিস, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে যারা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আর কি সাহায্য তো করতে হবে, এটাই হচ্ছে ক্লাইমেট জাস্টিসের কথা। তো এটা হচ্ছে মূল ধারণা হচ্ছে যে ঐতিহাসিক একটা রেসপন্সিবিলিটি আছে, কারণ যারা হচ্ছে আপনার আগে বেশি নির্গমন করতো শিল্প বিপ্লবের পরে, তাদের ফলে আমাদের কাছে সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে সমতা, সবার সমতা নিশ্চিত করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে কমন বাট ডিফারেন্সিয়েট রেসপন্সিবিলিটি, যেটা বলা হয় সিবিডিআর। তো এটা অনুযায়ী যাদের হচ্ছে এরকম যারা বেশি নির্গমন বেশি করে, তাদের হচ্ছে দায়িত্ব বেশি নিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে আপনার দিকে আছে ক্ষতিপূরণ, কম্পেনসেশন হচ্ছে ড্যামেজ, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, এটা আর কি নিশ্চিত করতে হবে। জলবায়ু ন্যায্যতার রক্ষায় গৃহীত পদক্ষেপ 2015 সালে আপনার প্যারিস এগ্রিমেন্ট হয়েছে, যেখানে সিবিডিআর ছিল আর কি। তারপর হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যেটা হচ্ছে 2000 মানে COP27 সরি, এটা হচ্ছে 2022 সালে হয়েছে, 21 সালে ভুল বলছিলাম, এটা 22 সালে হয়েছে COP27। আপনার হচ্ছে এই যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় আর কি। আর তারপর সিজিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়েছে। আচ্ছা, জলবায়ু মোকাবেলার জন্য অন্যান্য কী করা যায়, 1982 সালে 92 সালে আপনার হচ্ছে যে ইউএনএফসিসির ইয়ার অনুযায়ী আপনার হচ্ছে ইয়া হয়েছিল সম্মেলন। তারপরে 97 সালে কিয়োটো প্রোটোকল হয়েছে আর কি, এটা আইন বাধা দেয় যেটা আর কি, তবে এখানে আর কি যুক্তরাষ্ট্র চীন ছিল না। তারপর হচ্ছে আপনার 2015 সালে হচ্ছে প্যারিস যে এগ্রিমেন্ট হয় আর কি 2021 সালে। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে এখানে আপনার হচ্ছে প্যারিস চুক্তির আর কি মূল ইয়া ছিল হচ্ছে আপনার হচ্ছে একটা ছিল হচ্ছে এনডিসি, যেটা হচ্ছে আপনার এনডিসি হচ্ছে আপনার কি আপনার হচ্ছে ওই যে ন্যাশনাল ডিফারেন্সিয়েটেড ন্যাশনালি ডিটারমাইন্ড আপনার হচ্ছে কন্ট্রিবিউশন, অর্থাৎ সবগুলো রাষ্ট্রই তাদের কার্বন নির্গমন কমাবে এবং 5 বছর পর পর সেগুলোকে আর কি হালনাগাদ করা হবে আর কি, এটা হচ্ছে স্বেচ্ছা একটা বাধ্যতামূলক নীতি আর কি, ঠিক আছে। তো এখানে সিবিডিআর ছিল আর হচ্ছে আপনার এনডিসি ছিল। সিবিডিআর কি কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, যেটা একটু আগে বললাম, যারা বেশি নির্গমন করে তাদেরকে রাষ্ট্র মানে তাদেরকে বেশি আর কি দায়িত্ব নিতে হবে, এই দুটো ছিল। আর হচ্ছে যে 2 ডিগ্রির নিচে রাখা আর কি। তারপর আর ছিল হচ্ছে আপনার হচ্ছে অভিযোজন করা মানে অ্যাডাপ্টেশন করা আর কি। আর অর্থায়ন আর প্রযুক্তি সহায়তা দিতে হবে, এগুলো ছিল হচ্ছে মূল লক্ষ্যসমূহ। আর হচ্ছে এটা মূল কাঠামো ছিল হচ্ছে ওই যে আপনার এনডিসি ছিল, তারপর হচ্ছে আপনার সিবিডিআর ছিল। আর টেকনোলজি ট্রান্সফার করতে হবে, যেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব যেগুলো টেকনোলজি, এগুলো যারা উন্নয়নশীল দেশ এদেরকে হস্তান্তর করতে হবে, ফলে তারা যাতে আর কি উন্নতভাবে ইয়ে করতে পারে আর কি। তো লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এখানে কথা ছিল আর কি। তো এগুলোই আর কি মেইনলি ছিল। তবে ক্লাইমেট ফাইন্যান্সের কথা ছিল, তবে ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক অর্থাৎ সবগুলো দেশ তাদের আর কি তাদের অগ্রগতি আর নির্গমন হ্রাসের তথ্য এরকম নিয়মিতভাবে আর কি প্রতিবেদন তৈরি করতে পারে, সেটা আর কি ইয়ে করা আর কি। এখন হচ্ছে এখানে ক্লাইমেট মিটিগেশন আর হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যে পার্থক্য। তো যেটা মিটিগেশন, এটা হচ্ছে আপনার ধরেন গ্রিন হাউস গ্যাসগুলো কমাবে অথবা হচ্ছে একবারে নাই করে দিবে আর কি, ঠিক আছে, নিয়ন্ত্রণ করবে অথবা হচ্ছে কমাবে, এটা হচ্ছে আপনার মিটিগেশন আর কি। এখানে সমস্যা যেন না বাড়ে তার জন্য আর পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনার প্রশমন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার এই যে দেখেন যে হচ্ছে বৈদ্যুতিক খাতের বৈদ্যুতিক গাড়ি ব্যবহার, তারপর হচ্ছে আপনার গণপরিবহন বৃদ্ধি করা, তারপর হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, তারপর মিথেন নির্গমন কমানো, গাছ লাগানো, তারপর হচ্ছে জ্বালানির দক্ষতা বৃদ্ধি, এগুলো হচ্ছে আপনার প্রশমনের মধ্যে পড়বে। তো আর যেটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা আপনার অভিযোজন, এটা হচ্ছে আপনার মানে গ্রিন হাউস গ্যাস কমাবে না, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে যে পরিবেশ আপনার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে যেগুলো ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলোকে আপনার হচ্ছে যতটা সম্ভব কমানো, সেটা আর কি এখানে দেখা হয়। যেমন হচ্ছে আপনার বাঁধ নির্মাণ করলেন, তারপর হচ্ছে জলাধার নির্মাণ করলেন, তারপর হচ্ছে ঘূর্ণিঝড় সহনশীল একটা ঘর তৈরি করলেন, এগুলো হচ্ছে আপনার অ্যাডাপ্টেশনের মধ্যে পড়বে। আচ্ছা, এটা হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে আপনার মিটিগেশন হচ্ছে আপনার পরিবর্তন হার কমানো, আর হচ্ছে অ্যাডাপ্টেশন হচ্ছে আপনার প্রভাবটা মোকাবেলা করা, এটা দীর্ঘমেয়াদী, ওটা হচ্ছে আপনার স্বল্পমেয়াদী। একটা তাপমাত্রার বৃদ্ধি রোধ করে, একটা হচ্ছে ক্ষয়ক্ষতি কমায়। একটা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে, একটা হচ্ছে বাঁধ নির্মাণ করে, একটা বৈশ্বিক পর্যায়ে, একটা হচ্ছে স্থানীয় পর্যায়ে, এটা হচ্ছে পার্থক্য এগুলোর মধ্যে।
ক্লাইমেট ডিপ্লোমেসি কি? আন্তর্জাতিক পরিসরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশগুলোর মধ্যে আলোচনা, সমঝোতা, নীতি নির্ধারণ ও সহযোগিতার প্রক্রিয়াকে বলা হয় জলবায়ু কূটনীতি। ঠিক আছে, জলবায়ু কূটনীতি হচ্ছে তাহলে এটা। তো এখানে হচ্ছে মূল লক্ষ্য জলবায়ু উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা, জলবায়ু অর্থায়নে দায়বদ্ধতা নিশ্চিত করা, তারপর টেকসই উন্নয়ন নিশ্চিত করা, আন্তর্জাতিক ঐক্য সহযোগিতা গড়ে তোলা, আর হচ্ছে উন্নয়নশীল দেশের ভারসাম্য রক্ষা করা। তো এখানে জলবায়ু হচ্ছে আপনার কূটনীতির প্রধান মঞ্চ চুক্তিগুলো কী কী? একটা ছিল হচ্ছে আপনার ইউএনএফসিসি 1992 সালে, কিয়োটো প্রোটোকল 1997 সালে, এটা আইনি বাধ্যকতা দেয় আর কি। আর 2015 সালে প্যারিস এগ্রিমেন্ট, আর হচ্ছে কপ ছিল আর কি। ঠিক আছে, পলিসি ডায়লগ বলতে কি বোঝায়? দেশগুলোর মধ্যে নির্গমন, তহবিল আর প্রযুক্তি আলোচনা, সেটা হচ্ছে কি পলিসি ডায়লগ। আর নেগোসিয়েশন বলতে বোঝায় যে হচ্ছে আপনার হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, যেমন হচ্ছে কিয়োটো, প্যারিস এগ্রিমেন্ট গঠন আর কি। ক্লাইমেট ফাইন্যান্স ডিপ্লোমেসি, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো যে আপনার অভিযোজন প্রকল্পে অর্থায়ন পাবে, এটাই হচ্ছে আপনার ক্লাইমেট ফাইন্যান্স ডিপ্লোমেসি। আর টেকনোলজি ডিপ্লোমেসি হচ্ছে আপনার সবুজ প্রযুক্তি স্থানান্তর করতে হবে, তারপর হচ্ছে আপনার উদ্ভাবন ভাগাভাগি করতে হবে, এগুলো হচ্ছে আপনার টেকনোলজি ডিপ্লোমেসি। আর পাবলিক ডিপ্লোমেসির মধ্যে আছে আপনার সাধারণ জনগণ, এনজিও, এগুলো হচ্ছে ইয়ে করে। তো বাংলাদেশ কিন্তু হচ্ছে ক্লাইমেট জাস্টিস আর হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার ভূমিকা রাখছে, তারপর হচ্ছে সিবিএফ, তারপর হচ্ছে V20 গঠনের ভূমিকা রাখছে, তারপর হচ্ছে আপনার ইয়ে হয়েছে আর কি, জলবায়ু ন্যায্যতা ক্ষতিপূরণ বিষয়গুলো সামনে আনছে আর কি। আর এখানে একটা দেখেন যে হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল কুজনেট স্কার্প, EEKC, এনভায়রনমেন্টাল কুজনেট স্কার্প, এটা বলে যে হচ্ছে যারা হচ্ছে এরকম এমন দেশ আছে যারা এরকম উন্নয়ন করতেছে, এদের হচ্ছে আপনার যে তাদের নির্গমন হারটা কিন্তু সবসময় মানে আর কি বাড়তে থাকবে আর কি। আর যদি তারা হচ্ছে এরকম উন্নয়নের একদম শিখরে পৌঁছায়, তারপর আস্তে আস্তে তাদের হচ্ছে তারা জলবায়ু যে হচ্ছে ক্ষতিকর হচ্ছে এইটা যাতে না হয়, এই জন্য তারা পদক্ষেপ নেবে, তখন তাদের আস্তে আস্তে জলবায়ু ক্ষতি করার যে হারটা এটা আস্তে আস্তে কমে যাবে। এটাই হচ্ছে আপনার কুজনেট স্কার্প, এটাই বলে। ঠিক আছে, এটা হচ্ছে কুজনেট। যেমন চীন এখন কী করতেছে, তারা এখন উন্নত হয়ে গেছে, এখন তারা সব জায়গাতে সোলার প্যানেল লাগানোর চেষ্টা করতেছে, ফলে কিন্তু এই যে কুজনেট স্কার্প এটা কিন্তু এখানে ব্যাখ্যা করা যাচ্ছে আর কি। ইন্টারনালাইজেশন অফ প্রবলেম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এখন ধরিত্রী দিবস 2022 সালে আর কি 22 এপ্রিল ইয়ে করা হয়। এটা হচ্ছে কেমন আসছে, 1969 সালে সাগরে আর কি, ধরেন ক্যালিফোর্নিয়ার ওখানে অনেকগুলো তেল পড়ে যায়, ফলে ওই জায়গার হচ্ছে বাস্তু সংস্থানের সমস্যা হয়, এই কারণে হচ্ছে 22 এপ্রিল ওটা হয়েছিল। তখন হচ্ছে 22 এপ্রিল সবাই আর কি এরকম রাস্তায় নামে আসছে, ফলে ওই দিনে আর কি ধরিত্রী দিবস করা হয়। রামসার তো আমরা জানি 1992-2000 সালে সুন্দরবনের হচ্ছে টাঙ্গুয়ার হার। আর হচ্ছে 1972 সালে হচ্ছে আপনার ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আপনার মানব সম্মেলন, বিশ্ব জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন নামে পরিচিত। তারপর হচ্ছে হ্যাঁ 26টা নীতি, 109টা সুপারিশ হয়েছিল আর কি। এর ফলে কিন্তু পরিবেশ দিবস ঘোষণা করা হয়েছে, আর হচ্ছে ইউনেপ গঠন করা হয়েছে। আর এটা এখান থেকে 2005 সালে হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ আর কি ঘোষণা করা হয়। আর আইপিসিসি কি 1988 সালে গঠিত হয়, এটা হচ্ছে আপনার যে আন্তঃ সরকারি প্যানেল আর কি, WMO, আর হচ্ছে আপনার ওই যে গঠন করছে, এটা ইউএনএম গঠন করছে। তো এটা হচ্ছে আপনার যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা হচ্ছে গবেষণামূলক পর্যালোচনা করে একটা নিয়মিত আর কি প্রতিবেদন দেয় এরা। আর জলবায়ু প্রশমন আর ঐতিহ্য কথা বলে। এটার আর কি 4টা আর কি আপনার টাস্ক ফোর্স আছে আর কি। একটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপ 1, যারা হচ্ছে এরকম বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে জলবায়ু পরিবর্তনের। আর ওয়ার্কিং গ্রুপ 2 হচ্ছে আপনার প্রভাব অভিযোজন ঝুঁকি নিরূপণ করে। আর ওয়ার্কিং গ্রুপ 3 হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রশমন কৌশল তৈরি করে আর কি, 3টা এটা করে। আর 4টা হচ্ছে টাস্ক ফোর্স অন ন্যাশনাল গ্রিন হাউস গ্যাস ইনভেন্টরিজ, এটা হচ্ছে আপনার এই যে গ্যাস নির্গমন হিসেবে নির্দেশিকা দেয় আর কি। এখন আমরা দেখবো হচ্ছে আপনার বাসেল কনভেনশন। তো এটা হচ্ছে ওই যে বিপজ্জনক যে আপনার বর্জ্যগুলো আছে, আন্তঃবর্জ্য, এগুলো যাতে আর কি অন্যান্য দেশে আর কি আপনার না হয় আর কি, চলে না যায়। এটা সুইজারল্যান্ডে হচ্ছে আপনার বাসেল শহরে হয়েছিল, 1992 সালে কার্যকর হয়। তো এখানে হচ্ছে আপনার এক দেশ থেকে অন্য দেশে এরকম পাঠানো যাবে না, বর্জ্যগুলা পাঠালে আর কি নোটিশের সম্মতি লাগবে। আর অবৈধ বাণিজ্য প্রতিরোধ করে এটা আর কি। আর পরিবেশগত পরিবেশ সম্বন্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করে আর কি, আর বর্জ্য উৎপাদন কমায়। আর 1992 সালে ধরিত্রী সম্মেলন হয়েছিল আর কি, এখানে 3 থেকে আর কি 14 জুন। তো এটা আর কি হচ্ছে আপনার ইউএনএফসিতে উদ্যোগ হয়েছিল। ইউএনএফসি কিন্তু বন শহরে অবস্থিত। তো এখানে হচ্ছে আপনার এই যে প্রিন্সিপাল 7 আর কি ঘোষণা করা হয়েছিল, আপনার হচ্ছে কমন বাট হচ্ছে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে CBDR আর কি পালন করবে। তারপর হচ্ছে এখানে মরুকরণ সম্পর্কে বলা হয়েছিল, এগুলো আর কি বলা হয়েছিল আর কি। আর রিও 10 সম্মেলন বা রিও 10 হচ্ছে আপনার 2002 সালে যেটা হয়েছে আর কি, এটা হচ্ছে আপনার আফ্রিকার জোহান্সবার্গে, আফ্রিকার কথা জোহান্সবার্গে রিও 10 হয়েছিল। আর রিও 20 হচ্ছে ওই যে 2012 সালে আবার হচ্ছে রিও হয়েছিল, এখানে হচ্ছে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছিল আর কি। ওকে, তারপর হচ্ছে আপনার
আর যে 2022 সালে যে আবার স্টকহোমে যেটা আবার হয়েছিল, এটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে রিও স্টকহোম +15 বলা হয় এটাকে আর কি। ঠিক আছে, যেহেতু যেহেতু হচ্ছে 1972 সালে স্টকহোম হয়েছিল, তারপরে 50 বছর পর এটা হয়েছে, এই জন্য স্টকহোম +50 বলা হয় এটাকে। আর ইউএনসিসিডি এটা হচ্ছে আপনার মরুভূমি প্রতিরোধ সংক্রান্ত চুক্তি। এটা কি, এটা হচ্ছে আপনার যে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কম্বাট ডিজার্টিফিকেশন, ইউনাইটেড নেশন কনভেনশন টু কম্বাট ডিজার্টিফিকেশন। এটা হচ্ছে আপনার 1994 সালে এটা হচ্ছে মরুকরণ, তারপর তারপর হচ্ছে অবক্ষয় রোধ, এগুলোর জন্য একটা বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি করা হয়। তো এখানে হচ্ছে আপনার মরুকরণের ফলে বিশ্বে কিন্তু 1 বিলিয়নেরও বেশি মানুষ এরকম জীবন ঝুঁকিতে আছে। আর কপ হচ্ছে যে এক হচ্ছে 1995 সালে বার্লিনে, COP15 হচ্ছে আপনার ডেনমার্কের কোপেনহেগেনে, এখানে হচ্ছে গ্রিন তহবিল। COP16 হচ্ছে আপনার মেক্সিকো কানকুনে হয়, এখানে হচ্ছে আপনার আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় হচ্ছে আপনার COP16। আর COP21 হচ্ছে আপনার ইয়া হয় আর কি, ওই যে প্যারিস চুক্তির খসড়া গৃহীত হয়, হচ্ছে এনডিসি আর কি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এটা আর কি বলা হয় এখানে। তারপর হচ্ছে নেট জিরো ইমিশনের কথা বলা হয়, এগুলো হাবিজাবি বলা হয়। COP27 হচ্ছে আপনার ওই যে লস অ্যান্ড ড্যামেজ যে তহবিল আর কি গঠনের চুক্তি হয় আর কি। আর জিরো হয় হচ্ছে 2024 সালে COP29, যেখানে হচ্ছে ভুটান হচ্ছে একমাত্র হচ্ছে আপনার কার্বন নেগেটিভ কান্ট্রি। তো এরা হচ্ছে এর নেতৃত্বে হচ্ছে যে পানামা, সুরিনাম আর হচ্ছে মাদাগাস্কার, এরা হচ্ছে এখন জিরো আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। তো কার্বন আপনার হচ্ছে ভুটানে কিন্তু আপনার হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট নেতিবাচক অর্থাৎ নেগেটিভ। তারা হচ্ছে যতটা আপনার হচ্ছে ইয়ে আর কি কার্বন এমিশন করে, তার চেয়ে বেশি তারা শুষে নেয়, ওই দেশে বনভূমি বেশি আর কি। আর COP30 কী কী হচ্ছে আপনার ইয়া হয়েছে, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, মিয়ানমার অংশগ্রহণ করে নাই, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো করে নাই। এটা হচ্ছে স্লোগান ছিল হচ্ছে গ্লোবাল মতিরাও, এর মানে হচ্ছে আমার হচ্ছে কালেকটিভ এফোর্ট। তখন আরও চৌষা ছিল হচ্ছে ওই যে 1.5-এর নিচে রাখা, তারপর হচ্ছে আপনার ওই যে ফান্ডটা এটাকে 3 গুণ করতে হবে। তারপর ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি, TFFF, এটা কি ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি, TFF এটা করা। তারপর হচ্ছে জাস্ট ট্রানজিশন মেকানিজম, যেটা হচ্ছে আপনার GST নামে পরিচিত, এটা আর কি ইয়ে করা। আর হচ্ছে আপনার ওই যে ক্রান্তীয় বনের জন্য একটা ফান্ড গঠন করা $60,000। তারপর হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তন রোধে আপনার হচ্ছে এনডিসি আর কি রিপোর্ট দাখিল করা 178, এগুলো হচ্ছে আর কি ছিল এর মধ্যে। বায়ুমণ্ডল এখানে অত কিছু বলার নাই। আর হচ্ছে CFC, ওই যে গৃহীত ক্লোরোফ্লোরোকার্বন, যেটা এখন আর কি ইউজ হয় না অতটা। তারপর হচ্ছে ভিয়েনা কমিশন 85, 87, 85, 88। আর হচ্ছে মন্ট্রিল হচ্ছে আপনার 87, 89। তো মন্ট্রিলে কিন্তু হচ্ছে আপনার ওই যে কিগালি অ্যামেন্ডমেন্ট ছিল 2016 সালে ছিল। এরপর হচ্ছে এটার মধ্যে মানে এটা বলছে যে 47 সালের মধ্যে হাইড্রোফ্লোরোকার্বনের হচ্ছে আপনার পরিমাণ 80% পর্যন্ত হ্রাস করতে হবে। হচ্ছে কিয়োটো প্রোটোকল হচ্ছে আপনার যে 1992 সালে এটার ফলে হয়েছিল, 97 সালে এটা আর কি ইয়া হয় আর কি গৃহীত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে আর কি আছে 2012 সালের ডোহা অ্যামেন্ডমেন্ট ছিল আর কি এটা। তারপর হচ্ছে এখানেও আর কি CBDR ছিল, কমন বাট ডিফারেন্ট রেসপন্সিবিলিটি ছিল। এখানে অ্যানেক্স 1 ছিল হচ্ছে শিল্পপ্রধান 42টা দেশ, আর হচ্ছে ইউ আর কি এরা বেশি নির্গমন করে। আর অ্যানেক্স 2 হচ্ছে আপনার উন্নয়নশীল 24টা দেশ ছিল, এখানে এরা কম উৎপাদন করে। আর নন অ্যানেক্স হচ্ছে যারা উৎপাদন মানে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী না এমন দেশসমূহ। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আপনার ওই যে যেটা আর কি কিয়োটো প্রোটোকল হচ্ছে আপনার এরকম এখানে হচ্ছে আপনার কার্বন ট্রেডিংয়ের একটা ইয়া ছিল আর কি। তো এটা আর কি কার্বন ট্রেডিং হচ্ছে আপনার দুইভাবে করা যায়। একটা হচ্ছে কার্বন ট্রেডিং ক্যাপ অ্যান্ড ট্রেড, যেটা হচ্ছে কি যে হচ্ছে যারা এরকম বেশি ইমিশন করছে তারা হচ্ছে যারা কম ইমিশন করছে এদের কাছ থেকে কিনে নিতে পারবে আর কি। এটা হচ্ছে কার্বন ক্যাপ অ্যান্ড ট্রেড। আর একটা হচ্ছে কার্বন ক্রেডিট, যারা হচ্ছে এরকম কম কম ইয়ে করছে আর কি ইমিশন করছে, এরা হচ্ছে এটা বেচতে পারবে আর কি সবার কাছে। এটা হচ্ছে কার্বন ক্রেডিট আর কি, দুটো উপায়ে করতে পারে আর কি। আর কাটাগোনা প্রোটোকল, এটা হচ্ছে যে জীববৈচিত্র্য সংরক্ষণ আর আন্তর্জাতিক নীতি, যেটা আর কি এটা হচ্ছে কাটাগোনা প্রোটোকল। এটা হচ্ছে কী করে, যেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজমগুলো আছে এগুলো যাতে মানুষের শরীরে ক্ষতি না করতে পারে, এটা আর কি এরা দেখে যে এটা আর কি খেয়াল রাখে এরকম রোগ প্রতিরোধ জাত তৈরি করা হলো, এগুলো যাতে মানবতার জন্য ক্ষতি না হয় এই জন্য এটা আর কি দেখে। তো নাগোয়াটাও হচ্ছে আপনার কাটাগোনার মধ্যে কিছুটা। তো নাগোয়াটাও হচ্ছে আপনার জীববৈচিত্র্য সংরক্ষণ আর জেনেটিক সম্পদ আর কি ব্যবহার। এক্ষেত্রে এরা এক্সট্রা কী করে, এরা হচ্ছে ধরেন এক দেশের আপনার হচ্ছে জীববৈচিত্র্য আপনার হচ্ছে ইউজ করে অন্য দেশে লাভবান হয়েছে, সেক্ষেত্রে যে দেশ থেকে লাভবান হলো সে দেশকে একটা আর কি লাভের অংশ দিতে হবে। এটাই হচ্ছে আপনার নাগোয়া প্রোটোকল।
নিশ্চিত করে। ওকে, তারপর হচ্ছে আপনার নন স্টেট আপনার হচ্ছে অ্যাক্টরস, এখানে হচ্ছে যে গ্রিন পিস আছে, গ্রিন পিস হচ্ছে আপনার 1971 সালে গঠিত হয়েছিল। সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়া আর কি, তারপর ডোন্ট মেক এ ওয়েব কমেডি একটা কন্ট্রোল আছে এখানে, এখানে নেদারল্যান্ডে আর কি এটা আর কি। আর গ্রিন পিসের জাহাজের নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়ার। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF, সুইজারল্যান্ডের আর কি, এটা 1961 সালে প্রকাশিত ইয়া হয় আর কি। আর এরাই কিন্তু আর্থ আওয়ার পালন করে। আপনার হচ্ছে এরকম প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবারে 1 ঘন্টার জন্য আর কি বিদ্যুৎ দেওয়া করা হয়, বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে WWF আর্থ আওয়ার পালন করে। আর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, IUCN, এরা হচ্ছে আপনার ইয়া করে 1948 সালে আর কি ফ্রান্সে গঠিত হয়েছে। আর সদর দপ্তর হচ্ছে গ্লান্ডে। এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ, তারপর প্রাকৃতিক বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য রক্ষা করে। আর এটা রেড লিস্ট আর কি, থ্রেটেড স্পিসিস করে আর কি, যারা যারা এরকম প্রজাতিগুলো আর কি রেড মানে সংকট অবস্থায় আছে তাদেরকে রেড লিস্ট করে, এদেরকে আর কি সংরক্ষণ করে। আর ফ্রাইডেজ ফর ফিউচার, এরা হচ্ছে ওই যে আপনার গ্রেটা থানবার্গ 2018 সালে আর কি, সুইডের যে আর কি পরিবেশ কর্মী, তারা আন্দোলনটা শুরু হয়েছিল আর কি এখানে আর কি, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট আর কি। তারপর হচ্ছে আপনার ক্লাইমেট ভালনারেবল ফার্ম, এটা হচ্ছে CVF যেটাকে বলা হয় আর কি। এটা হচ্ছে আপনার 74টা সদস্য, এর মধ্যে বাংলাদেশও আছে। 2009 সালে এটা গঠিত হয়, মালদ্বীপ সরকার এটি প্রতিষ্ঠা করে। আর V20 হচ্ছে এই যে আপনার CVF যারা আছে, CVF-এর যে অর্থমন্ত্রীগুলো আছে এদের নিয়ে আর কি একটা সংগঠন, যেটা হচ্ছে আপনার V20। তারপর হচ্ছে E8 হচ্ছে যারা হচ্ছে এরকম পৃথিবীর যে 7টা দেশ আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে। এগুলো হচ্ছে আপনার আর কি যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে আপনার রাশিয়া, চীন, তারপর হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জাপান আর হচ্ছে EU, এগুলো হচ্ছে আপনার 70% এরাই করে কিন্তু নির্গমন। এটা হচ্ছে E8। আর হচ্ছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, CGA, এটা হচ্ছে নেদারল্যান্ড হেগ শহরে অবস্থিত। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনার 2019 সালে বান কি মুন আসছিল এর হয়। তারপর হচ্ছে MDG, এটা তো জানি 8টা লক্ষ, SDG এটা 17টা লক্ষ। আর জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে JPOI, 2002 সালে আর কি, এটা সাউথ আফ্রিকাতে আর কি এটা হয় আর কি, বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনের। এটা গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে এটা, তো পরিবেশ সুরক্ষায় গুরুত্ব রাখে আর কি এখানে, তাও আর কি পরিবেশ সংরক্ষণের জন্য। ধন্যবাদ।